বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প মানবেন্দ্র পালের কলমে অনুসরণ। মানবেন্দ্র পালের জন্ম 1926 সালে। তার লেখা গল্পগুলির মধ্যে অন্যতম অন্ধকার সিঁড়ি, বামুনের কঙ্কাল, আতঙ্ক তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দিয়েছে। কর্মজীবনে তিনি বিশ্বভারতী গ্রন্থন বিভাগের প্রকাশক শাখার ডেপুটি ডিরেক্টর ছিলেন। আজকের গল্পটি তপতী দেবীর প্রকাশিত ভয়ঙ্কর ভূতের গল্পের বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে রয়েছে সুপ্রিয়, সূত্রধর আমি রনি। শুরু হচ্ছে অনুসরণ। শিয়ালদা থেকে নৈহাটি রানাঘাটের দিকে যেতে কয়েকটা স্টেশনের পরই সোদপুর। রাত প্রায় 10টা। একটা ফ্ল্যাটে একজন মহিলা দুশ্চিন্তায় ছটফট করছেন। এখনও তার স্বামী ফেরেনি। মহিলাটির স্বামী কলকাতার একটি কলেজের প্রফেসর। সোদপুর থেকে কলকাতায় রোজই যাতায়াত করেন তিনি। ফিরে আসেন সন্ধ্যার মধ্যেই। আজ একটা মিটিং ছিল বিকালে। তা হোক, মিটিং আর কতক্ষণ চলে? এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। অনেকে আছেন যারা কাজের পরও বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন। ইনি কিন্তু সেরকম নন। নিজের কাজটুকু আর পড়াশোনা নিয়েই থাকেন। সেই মানুষ এত রাত পর্যন্ত বাইরে কি করছেন? ট্রেনের গন্ডগোল নেই, কলকাতাতেও কোনো হাঙ্গামা হয়নি। টিভির খবরে তাহলে জানা যেত। মহিলাটির কেমন যেন একটা ভয় করতে লাগলো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এমন সময় একটা রিক্সাওয়ালা এসে দাঁড়ালো তার বাড়ির সামনে। মহিলাটি জানলার কাছে ছুটে এলেন। উনি কি তবে রিক্সা করে ফিরলেন? তা তো কথা নয়। বাড়ি থেকে স্টেশনে হেঁটে আসতে বড়জোর 10 মিনিট লাগে। মহিলাটি এক বুক উৎকণ্ঠা নিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলেন। কলকাতায় মিটিং সেরে অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য সোদপুরে ফেরার জন্য যখন শিয়ালদা স্টেশনে এলেন, তখন সন্ধ্যা 7:15। ভাগ্য ভালো, সঙ্গে সঙ্গে নৈহাটির লোকালটা পেয়ে গেলেন। বেজায় ভিড়। তবে এ ভিড় তার গা সওয়া। রোজই তো তাকে শিয়ালদা থেকে সোদপুর করতে হয়। কিছু একটা ভাবতে ভাবতে চলেছিলেন। সম্ভবত মিটিংয়ের কথাগুলোই ভাবছিলেন। কয়েকটা স্টেশন যাবার পর তিনি নেমে পড়লেন। স্টেশনে নেমেই তার মাথাটা ঝিমঝিম করে উঠল। তা সে মুহূর্তের জন্য। সঙ্গে সঙ্গেই বুঝলেন ভুল করে সোদপুরের আগের স্টেশনে আগরপাড়ায় নেমে পড়েছেন। তিনি তাড়াতাড়ি করে আবার ট্রেনে উঠতে গেলেন, কিন্তু ট্রেনটা তখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তিনি বোকার মতন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের মনে খানিকটা হাসলেন। মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। দেখো কাণ্ড, রোজ দুবেলা এই লাইন দিয়ে যাতায়াত করি, আর আজ কি না নিজের স্টেশনটাকেই ভুলতে হলো। এরপরেই তার দ্বিতীয় ভুল। তিনি যদি একটু অপেক্ষা করে পরের ট্রেনে সোদপুরে যেতেন, তাহলে হয়তো সেই সাংঘাতিক ঘটনাটা ঘটতই না। তিনি ঠিক করলেন পরের ট্রেনের জন্য হাঁ করে বসে না থেকে লাইন ধরে হাঁটবেন। সোদপুর তো পরের স্টেশনই, কতটুকুই বা পথ। তার মতন বুদ্ধিমান লোকের কথাটা একবারও মনে হলো না যে সেই অন্ধকারে লাইন ধরে হাঁটাটা কতখানি বিপজ্জনক। সুকান্তবাবু হাঁটতে শুরু করলেন। ঘড়িতে তখন 8টা বাজে। তিনি লাইনের পাশ দিয়ে হাঁটছেন অন্য মানুষকে। এলোমেলো কত রকমের চিন্তা। তিনি যেখান দিয়ে হাঁটছেন তার ডান দিকে মাঠ, বাঁ দিকে ঝোপ, ঝোপের পাশেই লাইন। একসময় তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। সামনে আর রাস্তা বলে কিছু নেই, একটা জলা। কিন্তু রেল লাইনটা কোথায় গেল? তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন, না, লাইনের তো চিহ্ন মাত্র নেই। এই মরেছে,
এবার যাবেন কোথা দিয়ে? তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে, আকাশে তারা ফুটেছে, হাতে টর্চ নেই। সে পথও খুঁজে বের করবেন কিভাবে? এতক্ষণে খেয়াল হলো, এই যে তিনি লাইন ধরে সোদপুরের দিকে হাঁটছেন, এর মধ্যে একটি ট্রেন যেতে দেখেননি তিনি। আশ্চর্য! যাক, ওসব ভেবে আর লাভ নেই। এখন কোনো রকমে সোদপুর পৌঁছাতে হবে। রাত হয়ে যাচ্ছে, কিন্তু কোথা দিয়ে যাবেন? পথ তো নেই। কাউকে কি জিজ্ঞাসা করবেন? এমন একটি লোকও তো নেই। এমন সময় তার চোখ পড়ল জলার দিকে। কেউ যেন বসে আছে, গায়ে একটা চাদর জড়ানো। তিনি সআগ্রহে এগিয়ে গেলেন। হ্যাঁ, সত্যি একজন জলার ধারে মাথা নিচু করে বসে আছে। তার বসার ভঙ্গি দেখে মনে হলো লোকটার খুব দুঃখ, আর মাথা নিচু করে কিছু ভাবছে। সুকান্তবাবুর পায়ের শব্দ পেয়ে লোকটা তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছিল। সুকান্তবাবু চেঁচিয়ে ডাকলেন, এই যে, ও ভাই। মানুষটা দাঁড়িয়ে পড়ল। ইয়ে, সোদপুর যাব কোন দিকে? মানুষটা কোনো কথা বলল না, শুধু ইশারায় তাকে অনুসরণ করতে বলল। যাক, তবু একজন সঙ্গী পাওয়া গেল। সুকান্তবাবু লোকটার পিছু পিছু হাঁটতে লাগলেন। অন্ধকার রাত, মাথার উপর দুটো মিটমিট করে তারা জ্বলছে। দুধারে ঢোল কমলি আর বনু তুলসীর ঝোপ, ঝিঝি ডাকছে। 10 হাত দূরে চাদর জড়ানো লম্বা মানুষটা এগিয়ে চলেছে। মুখে তার কথা নেই। সুকান্তবাবু ভাবলেন, লোকটা কথা বলে না কেন? সংকোচ? পাশাপাশি গেলে তো তবু 2-4টে কথা বলতে বলতে যাওয়া যায়। ও ভাই, একটু আসতে চলো না, দুটো কথা বলি। এটা কোন জায়গা? লোকটা শুধু ঘাড় বেঁকিয়ে সুকান্তবাবুকে দেখল, কোনো উত্তর দিলই না, বরঞ্চ আরও জোরে হাঁটতে লাগলো। সুকান্তবাবু ভাবলেন, লোকটা তো খুব রসিক আছে, ও কি আমায় ভয় দেখাতে চায়? মনে মনে বললেন সুকান্তবাবু। তারপর তিনিও জোরে জোরে হাঁটতে লাগলেন লোকটাকে ধরবার জন্য। ওকে তো ধরতেই হবে, নইলে এই অন্ধকারে কিছুতেই পথ খুঁজে পাবেন না তিনি। একসময় মনে হলো লোকটা নেই, কিন্তু না, ওই তো লোকটা হনহন করে চলছে। ওই যে অন্ধকারে ওর গায়ে সাদা চাদরটা দেখা যাচ্ছে, আর কিছু নয়, শুধু চাদরটাই জড়ানো। লম্বা একটা মূর্তি দ্রুত থেকে দ্রুততর গতিতে এগিয়ে চলেছে। ও ভাই, একটু আসতে হটো না, আমি যে পিছিয়ে পড়ছি। লোকটা তবুও ফিরে তাকালো না। মনে হলো লোকটা যেন সুকান্তবাবুকে এড়িয়ে যেতে চাইছেন, পালিয়ে যেতে চাইছেন। লোকটা কি তবে চোর ডাকাত? কে জানে বাবা। তারপর এক সময় লোকটাকে আর পাওয়া গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেল। সুকান্তবাবু দাঁড়িয়ে পড়লেন। একবার নিজেই যেন ঠাট্টা করে বললেন, কি সুকান্তবাবু, ভূত দেখছেন না তো? পরক্ষণে নিজের মনেই হাসলেন। হ্যাঁ, সন্ধ্যা রাতে বেলঘড়িয়ায় আগরপাড়া সোদপুর অঞ্চলে ভূত। কিন্তু এ কোথায় এলেন তিনি? ডান দিকে ছোট ছোট জলা আর মাঠ, বাঁ দিকে আমবাগান আর বাঁশঝাড়। অন্ধকারে অতি কষ্টে তিনি ঘড়ির দিকে নজর করলেন। রাত 9টা। তিনি অবাক হলেন, এতক্ষণ ধরে হাঁটছেন, শেষ পর্যন্ত এত হেঁটে কোথায় এসে পড়লেন? এতক্ষণে তিনি ভয় পেলেন। চোর ডাকাত খুনি ছিনতাইবাজ বা ভূততুতের ভয় নয়, তার ভয় এইভাবেই কি সারা রাত একটা জলার ধারে তাকে দাঁড়িয়ে থাকতে হবে?
এমন সময় কাছেই যেন একটা ট্রেনের শব্দ শুনতে পেলেন তিনি। দূর থেকে শব্দটা এগিয়ে আসছে মাটি কাঁপিয়ে। পিছনের দিকে মিলিয়ে গেল ট্রেনের শব্দটা। ট্রেনের শব্দ সারা জীবনে অনেকবার শুনেছেন, কিন্তু কখনো এত ভালো লাগেনি। তিনি ধরে নিলেন নিশ্চয়ই খুব কাছে রেল লাইন আছে, নিশ্চয়ই ওই আম বাগানের পিছনে। তিনি পড়ি করে ছুটলেন। পরনের কাপড় ধুলোয় কাদায় একসা, কাঁটা গাছের খোঁচায় খানিকটা ছিঁড়ে গেছে। সেই অবস্থায় তিনি লাইনের দিকে ছুটতে লাগলেন। লাইন পেয়ে গেলে আর ভাবনা নেই। আপ ডাউন দুটি লাইন চলে গেছে সমান্তরাল ভাবে। অন্ধকারেও ঝকঝক করছে লাইন। তিনি লাইনের উপর এসে দাঁড়ালেন, দুদিকে তাকালেন, কিন্তু স্টেশনের কোনো চিহ্ন দেখতে পেলেন না। তবু তিনি লাইন ধরে হাঁটতে লাগলেন। অল্প দূরে এগোতেই লাইনের উপর একটা সাদা মতন কি একটা পড়ে আছে দেখতে পেলেন। ওটা আবার কি? ভাবতে ভাবতে আরো দুপা এগোতেই তিনি ছিটকে পিছনে ফিরে এলেন। সাদা চাদর জড়ানো একটা দেহ লাইনে পড়ে আছে, আর মুন্ডুটা পড়ে আছে লাইনের বাইরে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই সুকান্ত বাবু ভয়ে চিৎকার করে উঠলেন। তার চিৎকার বাতাসে মিশে যেতে না যেতেই লাইনের পাশ থেকে একটা বিকট শব্দ, যেটা অট্টহাসি না হুঙ্কার বোঝা গেল না। রাতে স্তব্ধতা খান খান করে উত্তর থেকে দক্ষিণে আকাশের দিকে ছেয়ে গেল। সুকান্তবাবু আর দাঁড়াতে পারলেন না। কি আছো মাসাও বলে লাইনের ধারে বসে পড়লেন। এমন সময় একজন রেল কর্মী লাইন ধরে আসছিল। চিৎকার শুনে তারা ছুটে এলো। তাদের হাতে টর্চ। সুকান্তবাবুকে তারা উদ্ধার করলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনল। তারপর একজন জিজ্ঞাসা করল, লোকটা কোনখানে শুয়ে আছে? শুয়ে কি? লোকটা লাইনে মাথা দিয়েছিল, দু টুকরো হয়ে গেছে, একদিকে ধর আর একদিকে মাথা। কাঁপা কাঁপা গলায় সুকান্তবাবু বললেন, বলেন কি? কোথায় সেই লোকটা? এই তো বলে নির্দেশ করলেন সুকান্তবাবু। আঙুল দিয়ে জায়গাটা দেখাতে গিয়েই থমকে গেলেন। লোকগুলো লাইনের চারিদিকে টর্চের আলো ফেলে তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। শুধু দেখা গেল যেখানে তারা দাঁড়িয়েছিল ঠিক তার পাশের ঝোপে একটা সাদা ধুলোয় মলিন চাদর পড়ে আছে। একমাত্র সুকান্তবাবু ছাড়া আর কেউ চাদরটার দিকে গুরুত্ব দিল না। সুকান্তবাবুই বিস্ফারিত চোখে চাদরটার দিকে দেখলেন, কিন্তু কাউকে কিছু বললেন না। লোকগুলো সুকান্তবাবুর কথা কিছু বুঝতে পারল না। তারা মনে করে নিল যে কারণেই হোক লোকটা কিছু গোলমাল হয়ে গিয়েছিল। সুকান্তবাবু একটু ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করলেন, এখান থেকে সোদপুর স্টেশনটা কত দূর? আপনি তো উল্টো দিকে চলে এসেছেন মশাই, একটু এগোলেই বেলঘড়িয়া। লোকগুলি সুকান্তবাবুকে সঙ্গে করে বেলঘড়িয়া স্টেশনে পৌঁছে দিল। সুকান্তবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। যাক, তবু একটা স্টেশনে এসে পৌঁছেছেন। আবার ট্রেনে উঠতে হবে। আবার একটাই স্টেশন, আগরপাড়া, তারপর সোদপুর। কিন্তু সেই রাত 8টা থেকে এখন এই পৌনে 10টা পর্যন্ত এইসব ঘটনা ঘটে গেল। এর মানে কি? সুকান্তবাবু ব্যাপারটা চিন্তা করতে লাগলেন, কিন্তু কিছুতেই তিনি বুঝে উঠতে পারলেন না। শুনছিলেন মানবেন্দ্র পালের কলমে অনুসরণ। গল্প পাঠে ছিল সুপ্রিয়। গল্পের সূত্রধর ও সুকান্তবাবুর ভূমিকায় আমি রনিত। অন্যান্য চরিত্রে সুপ্রিয়।
আবহ সঙ্গীত, অন্যান্য সাউন্ড এফেক্টস এবং পোস্টার ডিজাইনে আমি রনিত। সকলকে জানাই বড়দিনের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। শুভরাত্রি।